আপাতত গুড নাইট এভরিওয়ান বলাই চলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু ঝটফট লাইভে আসুন, এসে বলুন যে আমাদের কথা ক্লিয়ার আসছে কি না, তাহলে লাইভটা শুরু করা যায়। এবং আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় বা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে শুধু আমরা নয়, কালো কোট নয়, আজকে গোটা দেশ কিন্তু এ বিষয় নিয়ে খুব আতঙ্কিত, বা গোটা দেশ কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে যে ঘটনা নিয়ে আজকে আমরা লাইভ করছি। একটু কাইন্ডলি জানান যে শোনা যাচ্ছে কি, কমেন্ট করে একটু বলুন যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তো দেন শুরু করব লাইভটা, আপনারা একটু জানান কাইন্ডলি। একটু জানান যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না কমেন্টে। যাই হোক, তো আপনারা প্রত্যেককেই জানেন যে 6 অক্টোবর 2025 তারিখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতিকে জুতো ছাড়াকে কেন্দ্র করে যে ঘটনা কোর্ট রুমের মধ্যে হলো বা এজলাসের মধ্যে হয়েছে, আমরা কম বেশি সবাই জানি। সে বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা আমরা করব যে আজকের দেশের পরিস্থিতি, পরিবেশ বা সোসাইটির কোন দিকে বা মোড় নিচ্ছে বা কোন দিকে যাচ্ছে, সে নিয়ে আজকে একটু কথা বলবো। আপনারা কাইন্ডলি সবাই ঝটপট জয়েন করুন এবং লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে যারা দেশের মাথায় রয়েছে, যারা দেশের সর্বোচ্চ চূড়ায় রয়েছে, যেন তাদের কান পর্যন্ত পৌঁছায় যে ভারতবর্ষে হচ্ছে কি, বা ভারতবর্ষ কিভাবে চলছে, বা ভারতবর্ষের পরিস্থিতি কীরকম। তো সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। হাসানবাবু তো রয়েছেন, বিস্তারিত আলোচনা উনি করবেন যে ঘটনা দেশের প্রধান বিচারপতির ওপর কেন এরকম, বা দেশের বিচারপতির হঠাৎ কেন সুপ্রিম কোর্টের মতো একটি মর্যাদাপূর্ণ কোর্ট রুম, যদিও সব কোর্টই মর্যাদা, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সেটা, এবং দেশের সর্বোচ্চ বিচারপতির ওপর এরকম আঘাত, যা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন এরকম হয়নি। এটা শুধু আমাদের নিজেদের লজ্জা না, এটা হচ্ছে আমাদের দেশের লজ্জা, আমাদের গণতন্ত্রের লজ্জা এবং সংবিধানের উপর। এবং বারবার আঘাত যারা করছে, যারা করছে, তাদেরকে আমরা আইনজীবীরা একটা কথাই বলবো যে সাবধান হন। আইন কিন্তু দেশের আমাদের খুব শক্তপোক্ত এবং আইনের হাত অনেক লম্বা। সেক্ষেত্রে কতটা কি পরবর্তীতে হবে জানি না, তবে দেখা যাক। আমরাও ধৈর্য নিয়ে বসে আছি যে আগামী দিনে কি হয়, নাকি? একদম। চাইলে আপনারা লাইভটা শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন, আর লাইভটা যত পরিমাণে পারবেন শেয়ার করুন। নমস্কার, জয় ভীম, আসসালামু আলাইকুম, খালি সালাম দুয়া। সারা দেশ জুড়ে উত্তাল, মানুষের মধ্যে প্রশ্ন। উত্তাল মিনস হচ্ছে মানুষের মধ্যে প্রশ্ন, বিচার ব্যবস্থার উপর কোশ্চেন। কি কোশ্চেন? 6 অক্টোবর, এই মাসের 6 তারিখে, এই 2025 সালে 6 অক্টোবর ইতিহাসের পাতায় একটা পাগল আইনজীবী, ছাগল আইনজীবী অ্যাডভোকেট রাকেশ কিশোর, ওপেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে আমাদের দেশের
অনারেবল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে জুতো ছুটছে। তিনি বলছেন, এবং যখন বলছে তাকে, তিনি বলছেন যে সনাতন ধর্মের আঘাত মেনে নেওয়া হবে না, এই তার দাবি ছিল। এখন এই প্রশ্নটাই, এই কথাটাই যদি কোনো সংখ্যালঘু, তথাপি যদি কোনো দলিত অ্যাডভোকেট, কোনো আদিবাসী অ্যাডভোকেট, কোনো মুসলিম অ্যাডভোকেট, পিছিয়ে পড়ে থাকা যে সকল জাতি রয়েছে সেই সকল জাতির অ্যাডভোকেটরা যদি এই ঘৃণ্য প্রকৃতির কাজ করত, আজকে দেশের এই যে গদি মিডিয়া কিছু আছে না, চাঁটা গদি মিডিয়া, চাঁটা গদি মিডিয়া 24 ঘন্টা নয়, ওই 6 অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত এই তামাশায় বাজিয়ে যেত, क्या हुआ देश में, क्या हुआ देश में। देश के जुडिशियरी सिस्टम के ऊपर जूता फेंका गया। कौन था वो? अगर नाम होते एडवोकेट फारूक, एडवोकेट जब्बार, जब्बार मुल्ला, आजाद खान, साचन साच, আজাদ কুরাইশি, এই ধরনের যদি মুসলিম কোনো ব্যক্তি, কোনো লয়ার যদি ছুটতো, এই গদি মিডিয়া যারা রয়েছে, এই গদি মিডিয়ারা গিয়ে লাফালাফি শুরু করে দিত। देखो मुसलमान ने यही से ये कुछ किया, इन लोग कानून को नहीं मानते, इन लोग पत्थर को ट्रेन में पत्थर फेंकता है, वही लोग, वही कम्युनिटी का लोग आज कोर्ट के अंदर चीफ जस्टिस ऑफ इंडिया, द मोस्ट पावरफुल एंड द मोस्ट रेस्पेक्टिव पोजीशन इन आवर इंडिया, चीफ जस्टिस ऑफ इंडिया BR गवाई, उसका ऊपर जूता फेंका गया। কষ্টদায়ক বিষয়, শুধু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপর জুতোর ফিকলো না, জুতোটা ছোড়া হলো জুডিশিয়ারি সিস্টেমের ওপর। ইন্ডিয়াতে সমস্ত কোর্টের আইনজীবীদের আমি করজোরে নিবেদন করব, অন্তত একদিন দেশের এই ইতিহাসের এই পাগল ছাগলদের কারণে, এত মর্মান্তিক বিষয় হয়ে যাওয়ার কারণে, যতদিন না ওই রাকেশ কিশোরকে জেলকে সালেকে পিছে যতদিন না নিয়ে যাওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত কোর্ট স্ট্রাইক থাকবে। এই আন্দোলন করা উচিত। আজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপর ফেলা হয়েছে, কাল দুদিন পরে দেখবেন কোনো হাইকোর্টের জাস্টিসের উপর জুতো ছড়া দেওয়া হবে, দুদিন পরে ডিস্ট্রিক্ট কোর্টে ছুড়ে দেওয়া হবে, তৃতীয় দিন ট্রায়াল কোর্ট, লোয়ার কোর্ট যেটা আমরা বলি, সেখানে ছুড়ে দেওয়া হবে। মানে আমার মনোভূত কোনো অর্ডার না হলে, আমরা আইনজীবীরা, আমরা তো একটা পক্ষ কাজ করি, আমি একটা পক্ষ হতে পারে, সুরাও একটা পক্ষ হতে পারে, সেই অর্ডারটা আমার পক্ষে নাও যেতে পারে। তার মানে সে কি জুডিশিয়ারি সিস্টেম, বিচারপতির উপর কোনো রকম বাজে কথা বলে দেবে বা কোনো রকম জুতো ছুঁড়ে দেবে? আবার সেই ভদ্রলোক, ওই রাকেশ কিশোর নামে অ্যাডভোকেট, যিনি অ্যাডভোকেট বলা উচিত নয়, পাঁঠাটা আবার বাইরে বেরিয়ে বলছে আমি যা করেছি বেশ করেছি। इसके पीछे कौन है? जुडिशियरी सिस्टम को डराने वाला आदमी कौन है? इस देश का जुडिशियरी सिस्टम किसी से ना कभी डरा था, ना कभी डरे हैं और ना कभी डरेगा। इसीलिए चीफ जस्टिस ऑफ इंडिया ने बोला, वो BR गवाई साहब ने इसे बोला, जब वो जूता छोड़े, जब जूता फेंके, तब जस्टिस ने बोला छोड़ो, इस बात को छोड़ो, আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।
তাকে যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তোর দলিত পরিবারের ছেলের উপর আঘাত এনেছেন, তিনি বলছেন ওই রাকেশ কিশোর বলছে যে না, আমি দলিতদের ওপর ছুড়িনি, আমি বৌদ্ধিস্টের ওপর ছেড়েছি। উনি ধর্মকে কনভার্ট করে নিয়েছে। যে দেশের জুডিশিয়ারি সিস্টেমের ওপরে যদি এইভাবে আঘাত করা যায়, সেই দেশের মাইনরিটি যারা রয়েছে, দলিত, আদিবাসী, মুসলিম যারা যারা রয়েছে, তাদের ওপর কি হচ্ছে সেটা ভাবা উচিত। এটা আপনাদের দায়িত্ব দিলাম। যেখানে আই লাভ মোহাম্মদ লেখার জন্য 40 জনকে অ্যারেস্ট করা হয়, 55 জনের ওপরে এফআইআর করা হয়েছে, কান ধরে উঠবোস করা হয়েছে, যেটা তার ছিল ফান্ডামেন্টাল রাইটস, সেটা করার জন্য তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। আর জুডিশিয়ারি সিস্টেমের যেটা প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যার হাতে ভারতবর্ষের বিচার আছে, যার হাতে ভারতবর্ষের সাধারণ মানুষ এর বিচার, তিনি বিচারের বাদশাহ এই ভারতবর্ষের। কোথায় গেল শুভেন্দু বাবু? শুভেন্দু বাবু তো বলতো যদি কোনো মুসলিম বা অন্য কোনো ধর্মের, অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যদি এই ধরনের কীর্তিকলাপ করত, এই ঘৃণ্য কীর্তিকলাপ করত, শুভেন্দু বাবু তো তাহলে তখন বলতো যে মোল্লারা, लुंगीवाला इसी कौम का रहने वाला, इन लोगों का आदत ही ऐसे है, मारना पीटना, जूता फेंकना, ये बोलता। আর গদি মিডিয়ারা সব চুপ করে বসে আছে। ধামাকা কোথা গেল সব? ওই যে বলেছিল কুসুম কুসুম, কিসের কুসুম? রিপাবলিক টিভি কোথায়? একবার বড় সভা বসিয়ে দিতেন তো। সুমন বাবু কোথায়? এটা কি মানা যায় একটা গণতন্ত্রের রাষ্ট্রে দাঁড়িয়ে? পৌলমিদি, পল্লব দাদা, এটা কি হচ্ছে? দেশকে কোন দিকে ইঙ্গিত দিতে চাইছে? এই যে কণ্ঠ বলা ব্যক্তি যারা মিডিয়াতে কাজ করছেন, তারা কোথায়? প্রেসার কোথায়? 6 অক্টোবর যেদিন ঘটনা ঘটে, 24 ঘন্টা লাগলো না, তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়েছে, বাইরে বেরিয়ে বড় বড় বাতেলা মারছে। আবার যদিও বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড করলে হবে না তো, ওকে জেলে ঢোকাতে হবে। অ্যান্টি ন্যাশনাল টেররিস্ট, ওগুলো হচ্ছে অ্যান্টি ন্যাশনাল টেররিস্ট। ও দেশের গাদ্দার। কিছুদিন পর আমরা আগে দেখেছি অনেক সময় বাবরি মসজিদের ভার্ডিক্ট বলো, হিজাবের ভার্ডিক্ট বলো, ওয়াকফের ভার্ডিক্ট বলো, ট্রিপল তালাকে ভার্ডিক্ট বলো, মুসলমানদের বিপক্ষে গেছে। 100 বছর মামলা চলার পরও বাবরি মসজিদের কোনো মুসলমানরা কিন্তু সুপ্রিম কোর্টেরকে অপমান করেনি। এটা মুসলিমদের, আমার মুসলিম কমিউনিটির মানুষদের কাছে আমার থ্যাংক ইউ যে আপনারা জুডিশিয়ারি সিস্টেম এখনো মেনে বসে আছেন এবং থাকবেন। এ দেশ যতদিন থাকবে, এ পৃথিবী যতদিন থাকবে, এইভাবে এই দেশের জুডিশিয়ারি সিস্টেম তথা কোর্টকে আপনারা বিশ্বাস, আস্থা, ভরসা যেভাবে মান্যতা দেন আপনারা দেবেন। আপনার কোনো অর্ডার, সেটা আপনার বুকে আঘাত লাগতেই পারে। বাবরি মসজিদের সময় অনেক মুসলমান, এই দেশের প্রত্যেকটা মুসলিম লোকেদের বুকে আঘাত হয়েছিল। একটা কোনো কেউ কথা বলেছে অনারেবল সুপ্রিম কোর্টের বিরুদ্ধে? কি একটা কথা বলেনি। কেন বলেনি? কারণ সুপ্রিম কোর্ট, আমরা মনে করি সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। আমরা দেশের আইন মানা ব্যক্তি। এসব প্রভোগ করা হচ্ছে। कौन है जो जुडिशियरी सिस्टम को डराने की कोशिश कर रहे हैं? कौन है? इसके पीछे किसका हाथ है? जो जुडिशियरी सिस्टम को डराने की कोशिश कर रहे हो तुम? ये राकेश किशोर के पीछे कौन है? उसके सर पे किसका हाथ है? ये देश किसी का बाप की जिक्र नहीं है।
ये देश सबका है, जितना हिंदू का है उतना मुसलमान का है, उतना सिख का है, उतना पंजाबी का भी है, उतना दलित का भी है, सबका है। লজ্জা, এগুলো লজ্জা। তাকে বলা যখন হচ্ছে যে আপনি ভুল, আরে বাইরে বেরিয়েছে উনি বলতে পারতেন যে আমার ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি, করজোরে হাত জোড়ে বলা উচিত ছিল। একটা মোস্ট সিনিয়র লয়ার যে মান্যতা পায় ওরকম ধরনের লয়ারকে না কান পাট্টি মারা উচিত। ওটা লয়ার? যে লয়ার জুডিশিয়ারি সিস্টেম কোর্টের ওপরে যে যারা বাজে কথা বলে, কোর্টকে যারা নোংরামি চোখে দেখে, কোর্টকে যারা প্রভোগ করার চেষ্টা করে, কোর্টকে যারা ডরানে কি কোशिश कर रहे हैं, আজ দেশের শুধু সুপ্রিম কোর্ট নয়, দেশের সংবিধান, গণতন্ত্রের ওপর আঘাত আনা হয়েছে, সংবিধানের ওপর আঘাত আনা হয়ে গেছে। डॉक्टर बाबा साहब आम्बेडकर के दिया हुआ कॉन्स्टिट्यूशन के ऊपर ये जूता फेंका गया। मोदी चुप, अमित शाह जी चुप, उत्तर प्रदेश जोगी जी चुप, बीजेपी वालों चुप, सेंट्रल में तो आप लोग ही हैं, चुप क्यों? অন্য কমিউনিটি মানুষ হলে তো এখন বিরাট বিরাট ধামাকা, ব্রেকিং নিউজ, किसी मुसलमान लॉयर ने चीफ जस्टिस ऑफ इंडिया का ऊपर जूता फेंका। এটা বলতেন তো আপনারা। ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, इमीडिएट अरेस्ट करते হবে। এবং দেশের যত কোর্ট, इस देश का जितना कोर्ट है, ट्रायल कोर्ट से पूरा ऊपर तक, सब लॉयर को एक साथ मिलके इसका आवाज उठाना पड़ेगा। দফা এক দাবি এক অ্যারেস্ট চাই, রফা এক দাবি এক দফা এক। ওই রাকেশ কিশোর অ্যাডভোকেট তো বলা যাবে না, লাইসেন্স বাতিল হয়েছে, ওই কুলাঙ্গারের অ্যারেস্ট চাই চাই চাই। যারা দেশের আইনকে মান্যতা দিল না, তারা আমার চোখে তারা একজন সন্ত্রাস, অ্যান্টি ন্যাশনাল ক্রাইম করা ব্যক্তি, অ্যান্টি ন্যাশনাল টেররিস্ট। কার হাতে, কে চালাচ্ছে? তাহলে কি গন্ধটা কি অন্য জায়গায় আসছে? যে জুডিশিয়ারি সিস্টেমকে ভয় দেখাতে হবে কারো দ্বারা। কোনো নেতা মন্ত্রী গিয়ে তো আর কোর্টে গিয়ে মুভ করতে পারবে না। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে তো গিয়ে মুভ করতে হবে কোনো আইনজীবীকে। তাহলে তাদের কি তাদের মনোপুত কোনো আইনজীবীকে এই ধরনের করার জন্য বলা হলো যে এইরকম করো, যাতে জাস্টিসরা ভয় পেয়ে যায়। जस्टिस जज जितना इस कोर्ट देश में जुडिशियल ऑफिसर है ना, वो ना ही कभी किसी के सामने झुका और ना किसी के सामने ऐसे ना डरा ना डराने की कोशिश करे। उसका हाथ में पेन है। এর পেছনে কে আছে, কোন হ্যাঁ, এর রহস্য কি, এর উদ্ঘাটন করা লাগবে, এর উদ্ঘাটন করা ইমিডিয়েট লাগবে। তা না হলে একটা দিন আমি পৃথিবীতে থাকি বা না থাকি, দেশের বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের, আমরা লয়ার, আমাদের কাছে প্রত্যেকটা ক্লায়েন্ট এসে বলছে লজ্জা যে দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতির উপর জুতো ছুঁড়ে দিল, সে এখনো দেশের জেলের বাইরে রইল, আর আমরা কোনো অফেন্স ছোটখাটো করলে আমরা জেলের ভেতরে থাকছি। এই তোমাদের আইন আমাদেরকে কোশ্চেন করছে, ক্লায়েন্ট লোক নেই, নির্বাক শ্রোতা হয়ে আমরা নির্বাক শ্রোতা হয়ে বলছি বিচার হবে, আস্থা রাখো। তাই আমি বলবো ভাই, এই দেশে এমন একটা সিচুয়েশন হয়েছে
যে সিচুয়েশানে যখন জুডিশিয়ারি সিস্টেমের ওপর যদি হাত এসে গেছে না, ইতিহাসের কোথাও হয়নি, এই প্রথম, হিস্ট্রির এই প্রথম। হিস্ট্রির এই প্রথম জেনারেল পাবলিককে আমি কোশ্চেন করছি, আপনারা কি অন্য কোনো গন্ধ পাচ্ছেন না? আমি তো পাচ্ছি ভাই। কেন? ও কে? ওর পেছনে কি কি আছে, কার হাত আছে, কেন করেছে? সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্টের যে কমিটি, জাস্টিসদের যে কমিটি, জাজেসদের যে কমিটি, এটা নিয়ে কেন বসছেন না আমি বুঝতে পারছি না। সেখানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাকে লাইসেন্স বাতিল করে দিল, করে চুপ করে বসে রইল, আর কিচ্ছু করছে না, মুখ বন্ধ। তাই আমি নিবেদন করব অ্যাজ এ লয়ার হিসেবে, আমাদের দেশের যত বার অ্যাসোসিয়েশন আছে এর তীব্র ধিক্কার জানিয়ে গণ ডেপুটেশন দেওয়া উচিত। সেখানে রাষ্ট্রপতি করছে কি? অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ওপরে যদি কেউ থেকে থাকে এই ভারতবর্ষের সংবিধান অনুসারে, সেখানে তো রাষ্ট্রপতিও আছে। রাষ্ট্রপতি কেন কিছু বলছেন না? কেন কিছু বলছেন না? আর যারা এই ঘটনায় নিয়ে হাসাহাসি করছে, আনন্দ পাচ্ছে না, মনে রাখবে একটা কথা, যে রাস্তায় কাঁটা আছে ওই রাস্তা দিয়ে যদি সংখ্যালঘু তথা দলিত, আদিবাসী, মুসলিম, শিখ, পাঞ্জাবি মানুষরা হাঁটাচলা করছে, সেই তাদের পায়ে যেমন কাঁটা ফুটছে না, মনে রাখবে তোমাদেরও সন্তানরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে, তাদেরও পায়ে কিন্তু কাঁটা ফুটবে। ফলে কাঁটা সরাতে হবে, নেক্সট জেনারেশনদের জন্য কাঁটা সরাতে হবে, আইন ব্যবস্থায় এই জায়গাটা আনতে হবে, ঝড় তুলতে হবে। ওই এক্স অ্যাডভোকেট রাকেশ কিশোরকে এনি কন্ডিশন ওকে কাস্টাডিতে নিতে হবে। ও থাক, ওর জায়গা জেল। वो बोलचे मेरे को परमत्ता ने बोला ऐसे। भाई परमत्ता ने आपको बोला है तो अपने घर में जाओ ना, घर में जाके बोलो। ওর মনে হয় ওর কোনো ব্রেনের সমস্যা আছে, ওর বড় সাইকিয়াট্রিস্টকে দেখানোর প্রয়োজন আছে। ওই অ্যাডভোকেট রাকেশ কিশোরকে বড় ধরনের, এশিয়ার সব থেকে বড় ধরনের সাইকিয়াট্রিস্ট, তাকে দেখানোর প্রয়োজন আছে। ও ব্রেন খারাপ হয়ে গেছে। এমনও কোনো তো নামি দামি লয়ার না যে টোটাল দেশ চিনত বা জানতো। অনারেবল সুপ্রিম কোর্টে ওকালতি করে মানে যে বিশাল কিছু তা তো নয়। অ্যাডভোকেট এটা খুব দুঃখজনক ব্যাপার। যে দেশে যদি জুডিশিয়ারি সিস্টেমের উপর এরকম হাত আসে না, সেই দেশে সংখ্যালঘুদের উপর যদি, তার মানে কী হচ্ছে এটা আমার ভাবাই। শুধু সংখ্যালঘু মানে আপনারা বলবেন না আবার যে মুসলিমদের কথা বলছি, দলিত, আদিবাসী সবার কথাই বলছি আমি, শিখ, পাঞ্জাবি সবার কথাই বলছি। কি করে বিচার করবে? যাদের হাতে দেশের বিচার, তাকে যদি জুতো ছোড়া যায়, দুদিন পর দেখবে লোয়ার কোর্টে কেউ জুতো ছুড়ে দিচ্ছে, কেউ জাজেদের গাড়ি ধরে নিচ্ছে। আরে ভাই, যারা বিচার করবে এই দেশের, যারা বিচারক, ঠিক ভুল বিচার করবে, তাদের উপর যদি এই ধরনের অত্যাচার করা হয় তো দেশ চলবে কিভাবে? এ কিন্তু গণতন্ত্র নয়, এ তো যেন মনে হচ্ছে যেন ওর রাজতন্ত্র চালানোর চেষ্টা চলছে। এ রাজতন্ত্র চালানোর চেষ্টা চালাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষরা
मानছি না मानबो ना। ये देश चलेगा तो चलेगा, संविधान से चलेगा। ये देश चलेगा तो चलेगा, बाबा साहब अंबेडकर का दिया हुआ है किताब से चलेगा। ये देश चलेगा तो चलेगा, इस देश का जितना कोर्ट है वो कोर्ट के जरिए चलेगा। किसी बक्का बाप के हुकूमत से ये देश नहीं चलेगा। और जल्दी के जल्दी ये वीडियो इतना शेयर करो, इतना शेयर करो, पूरा देश में जरा तमाशा लग जाए। इमीडिएट अरेस्ट करना होगा वो राकेश किशोर को। हम देख रहे थे इतना दिन से जो कौन क्या क्या बोल रहे हैं। हम तो बोलेंगे, बाद में बोलेंगे, देखेंगे पहले क्या क्या होता है। कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ, सब मीडिया वाला चुप। ঘন্টা খানিক সঙ্গে সুমন 6 ঘন্টায় সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলগুলো কোথায় গেল? बड़ो बड़ो चैनल में सब कोথায়? कहां गए आप? क्या मुंह मुंह बंद हो गया क्या? ताला लगा दिया? ना फेविक्विक आटा से चिपके दिए मुखटा? এই দেশের জুডিশিয়ারি সিস্টেমে আপনার কোর্টের অর্ডার পছন্দ না হলেও আপনাকে মানতে হবে। আপনার পছন্দ না হলেও আপনাকে মানতে হবে, কারণ কোর্টের অর্ডার যেটা হবে সেটা আমাকে কেন, আমার বাপ 14 পুরুষকেও মানতে হবে। আমি আইনজীবী শেখ হাসান, আমি কেন আমার বাপ পর্দাদাকে মানতে হবে, কোর্টের অর্ডারকে মানতে হবেই। এই গন্ধ কিন্তু অন্যদিকে। আমি বারবার বলছি, এই দেশের একটা পরিকাঠামো, গণতন্ত্রকে খতম করার চেষ্টা, जुडिशरी सिस्टम के शेष कर देওয়ার চেষ্টা। हुकूमत चलेगा तो चलेगा, सिर्फ सिर्फ मेरा चलेगा, यही आवाज उठाने की कोशिश कर रहे वो बीजेपी वालों। দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটা পুরানি কাওয়াত है ভাই, কোন গ্রামে যদি আগুন লাগে না পীরের ঘরও বাদ যায় না, এটা মনে রাখবে। আমরা সেকুলার মানুষ যারা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধিস্ট যারা রয়েছে সেকুলার, আমরা সেকুলার পন্থী যারা, আমরা ঠিক আছি। আর যারা আনন্দ করছে এই ঘটনাটা নিয়ে না, যা মনে মনে ঠিক করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে এরকম ভাবে করেছে, ঠিক করেছে আমার ধর্মকে নিয়ে। আরে ভাই, ওটা সুপ্রিম কোর্ট ভাই, সব বাবা হনুদের, কত বাবা কত হনুদের ওই জাস্টিসরা সোজা করে দিয়েছে এই সামান্য এই 1 টাকা 2 টাকার পেনেতে। ভয় দেখে কিছু হবে? 2 লাইন পেনের ঘষে দেবে না, জীবন শেষ হয়ে যাবে। আর বিশ্বাস আমার জুডিশিয়ারি সিস্টেমকে উপর। তবে খুব ভালো লেগেছে একটা কথা, যে ওই দলিত পরিবারের ছেলে, আসল ব্যাপারটা কি জানেন তো, কেউ চায় না যে একটা দলিত পিছিয়ে পড়া থাকা দলিত ছেলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছে। অনেকেই চায় না। তিনি পড়াশোনা করে কষ্ট করে জাস্টিস হয়ে তারপর চিফ জাস্টিস হয়েছেন। বি.আর. গাওয়াই একজন দলিত পরিবারের ছেলে, এটা মন থেকে আসলে মেনে নিতে পারছে না। কোন আদিবাসী ছেলে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়, মেনে নিতে পারা মুশকিল আছে কিছু কমের, কিছু মানুষের। কিছু মুসলিম যদি ছেলে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়, মানা কিন্তু খুব মনে কষ্ট লাগার বিষয় আছে। भाई ये देश को बचाना पड़ेगा, ऐसे नहीं चलेगा, কোনো দিন চলতে পারে না এই জিনিসটা। তাই আওয়াজ একটাই, রাকেশ কিশোরের অ্যারেস্ট চাই। কারণ जिन लोग संविधान को मानते हैं, जिन लोग सेकुलरिज्म को मानते हैं, जिन लोग इस गणतंत्र को रेस्पेक्ट करते हैं, जिन लोग उन पोजीशन को, कोर्ट को रेस्पेक्ट करते हैं, हमारा साथ
वो भी एक ही आवाज उठाएगा। একদম। রাকেশ কিশোরের অ্যারেস্ট বলবে বাবু। বিষয় এটাই যে বললেন এতক্ষণ বিস্তারিত এবং আলোচনাও করলেন। বিষয় এখানে কয়েকটা কোশ্চেন আমাদের মনে তথা সাধারণ মানুষের মনে বা এ দেশের জনগণের মনে এ প্রশ্ন আসে যে দেশের চিফ জাস্টিসের উপর যদি এ নিরাপত্তা না থাকে তাহলে জনসাধারণ নিরাপত্তা কোথায় পাবে, কিভাবে পাবে, আর কে দেবে, অথরিটিটা কে, এটা কিন্তু সবাই জানতে চাইছে। আর একটা জিনিস, যারা দেশের এই যে মিনিস্ট্রিটা যারা মিনিস্টার, তারা যখন যায়, বাড়ি যায়, মিটিংয়ে যায়, 10টা 5টা বাতি যা লাগিয়ে চলে যায়, পুলিশ প্রোটেকশন ভর্তি, এ দাবি আমার থাকবে। যারা সব থেকে দেশের বিচার পাইয়ে দেয় জুডিশিয়াল অফিসাররা, সেই জুডিশিয়াল অফিসার থেকে শুরু করে জাজ থেকে শুরু করে জাস্টিস থেকে শুরু করে সববার পুলিশ প্রোটেকশন বাড়াতে হবে। স্পেশাল ফোর্স নিয়োগ করতে হবে ওই জাস্টিস, জাজ আর জুডিশিয়াল অফিসারদের জন্য। যখন বেরোবে আগে পিছনে পুলিশ দিয়ে স্কোয়াড করে প্রয়োজন হলে 20, 30, 50টা করে এক একজন জাজের পিছনে দিতে হবে। কারণ যে দেশের জাজেদেরকে ভয় দেখাবে সে দেশে বিচার হবে না। ফলে পুলিশ প্রোটেকশন বাড়াতে হবে, স্পেশাল ফোর্স দিতে হবে তাদেরকে। তো যে কেউ চমকে দেবে রাস্তায়, কোর্টে, তাহলে মানুষ বিচারটা পাবে কোথায়? মানুষ তো শেষ ভরসা, বিচারের শেষ ভরসা কোর্টকে মন্দির মনে করে। তাহলে সেই মন্দিরের ভগবানকেই যদি, মানে বিচারের মন্দিরের ভগবানকেই যদি ঠিকঠাকভাবে কার্যকলাপ করতে না দেওয়া হয় তাহলে মানুষ বিচার পাবে কীভাবে? অন্যায় তো আরও বেড়ে যাবে। আমরা সমাজে যে অন্যায় কমাতে এসেছি, তাহলে অন্যায় তো সেই প্রক্রিয়াতে বেড়ে যাবে। কেউ কাউকে মানবে না, যে যেটা মনে হবে চমকে দেবে দাদাগিরি তো দেখাচ্ছে, যা বলেছি ঠিক বলেছে বলছে, সব চুপ করে বসে। দেখ, জনগণের প্রতি বললাম, সাধারণ মানুষের প্রতি বললাম, আমার প্রিয় ভালোবাসার ফলোয়ার্স যারা রয়েছে তাদেরকে বললাম বিষয়টা বেশি বেশি করে শেয়ার করতে হবে। কারণ সত্যি কথা, এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যে এইভাবে যদি চলতে থাকে দেশের পরিকাঠামো, দেশের সিস্টেম, দেশের জুডিশিয়ারি সিস্টেম, গণতন্ত্র সবটাই কিন্তু ভাঙা পড়ে যাবে। তাই এতটুকুই। গুড নাইট, আল্লাহ হাফেজ, জয় ভীম। আর একটা কথা হচ্ছে যেটা, যে সর্বোপরি দেশের সংবিধান, इस देश का जितना कोर्ट है सब जुग जुग जियो, जुग जुग जियो, जुग जुग जियो। और सबसे ऊपर जो कोर्ट है, যেটা আমরা টেম্পল অফ জাস্টিস হিসাবে মান্যতা দিয়ে থাকি, যে বেঞ্চ, যে চেয়ারটাকে, চিফ জাস্টিস অফ इंडिया, जुग जुग जियो, जुग जुग जियो, जुग जुग जियो। उसके ऊपर संविधान, बाबा साहब अम्बेडकर का दिया हुआ संविधान, जुग जुग जियो, जुग जुग जियो, जुग जुग जियो।